সবাইকে স্বাগত আজকের এই বিশ্লেষণে। এর আগের আলোচনাগুলোতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আর ইতিহাস নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম, কিন্তু আজ আমরা একদম সরাসরি ঢুকে পড়ব এর আসল জাদুকরী দিকটিতে। মানে বাস্তব জীবনে এর প্রয়োগটা আসলে কোথায়। শুধু তো আর বইয়ের পাতায় আটকে থাকলে চলবে না, আমাদের প্রতিদিনের জীবনের গুরুত্বটা ঠিক কতটা, চলুন আজ সেটা একটু খতিয়ে দেখা যাক। একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসতে পারে, একাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান কেন পড়ানো হয়? এটা কি শুধুই সিলেবাসের একটা অংশ, নাকি পরীক্ষায় পাশ করার আরও একটা সাধারণ বিষয়? একদমই তা নয়। বলা যায় এটা হলো নিজেকে আর নিজের চারপাশের সমাজকে ক্ষমতায়ন করার একটা প্রচণ্ড শক্তিশালী হাতিয়ার। চারপাশের সমাজ ও রাষ্ট্রকে গভীরভাবে বোঝার আসল চাবিকাঠিটা কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে। আমাদের আজকের পুরো আলোচনাটাকে আমরা মূলত 4টে ধাপে ভাগ করে নেব। 1. রাজনৈতিক সচেতনতা। 2. বুদ্ধিবৃত্তির বিকাশ। 3. একজন সুনাগরিকের দায়িত্ব। এবং সবশেষে থাকছে 4. পরবর্তী একটি বিশেষ প্রশ্ন। তো চলুন প্রথম ধাপটি দিয়ে শুরু করা যাক। 1 নম্বর, রাজনীতিক সচেতনতা, অর্থাৎ রাষ্ট্র এবং নাগরিক অধিকার। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, আধুনিক যুগে মানব জীবনের এমন কোনো দিক কি অবশিষ্ট আছে যা রাষ্ট্রের প্রভাব বা নিয়ন্ত্রণের একেবারে বাইরে? নেই বললেই চলে। আধুনিক বুর্জোয়া গণতন্ত্র বা এই সাধারণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে, আর এর সাথেই পাল্লা দিয়ে রাষ্ট্রের কাজের পরিধিও বেড়েছে বহুগুণ। এখন রাষ্ট্রবিজ্ঞান পাঠ না করলে এই যে এত বড় একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেখানে নিজের অধিকারগুলো সম্পর্কে সচেতন হওয়া বা সেগুলো রক্ষা করা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। অধিকারের কথা তো বলা হলো, কিন্তু অধিকারের পাশাপাশি তো দায়িত্বও চলে আসে। একটি শক্ত শিক্ষাগত ভিত্তি ছাড়া রাষ্ট্র, সরকার বা এই গোটা বিশ্বের প্রতি একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের ঠিক কি কর্তব্য রয়েছে তা পুরোপুরি উপলব্ধি করা বেশ কঠিন। আর ঠিক এই সঠিক সচেতনতার অভাবেই অনেক সময় মানুষ তার নাগরিক দায়িত্বগুলো থেকে অনেকটাই দূরে সরে যায়। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় ধাপে। 2 নম্বর, বুদ্ধিবৃত্তির বিকাশ, রাষ্ট্র ব্যবস্থার আসল স্বরূপ। রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে যদি পরিষ্কার কোনো ধারণা না থাকে, তাহলে দেশের রাষ্ট্র ব্যবস্থার আসল রূপটি বোঝা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে, আর এর পরিণতি হতে পারে বেশ ভয়ঙ্কর। বুদ্ধিবৃত্তিক বিকাশের অভাবে একটা সমাজ খুব সহজেই একটা দুর্বল বা ক্ষতিকর রাষ্ট্র ব্যবস্থাকেই একদম উৎকৃষ্ট বলে ভুল করতে পারে। এই যে মারাত্মক একটা বিভ্রান্তি, সঠিক জ্ঞানই কিন্তু একমাত্র ঢাল হিসেবে এই বিভ্রান্তি থেকে রক্ষা করে। অন্যদিকে যখন বুদ্ধিবৃত্তির সঠিক বিকাশ ঘটে, তখন মানুষ খুব সহজেই প্রচলিত ব্যবস্থার ভুলগুলো ধরতে পারে। শুধু তাই নয়, এর ফলে বিকল্প এবং উন্নত রাষ্ট্র ব্যবস্থার সন্ধান পাওয়াটাও অনেক সহজ হয়ে যায়। আসলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা শুধু যে সমালোচনা করতেই শেখায় তা কিন্তু নয়, বরং নতুন ও উন্নততর একটা প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠায় এটি দারুণভাবে গঠনমূলক ভূমিকা পালন করতে সাহায্য করে। এরপর আমরা পৌঁছাচ্ছি আমাদের 3 নম্বর ধাপে, সুনাগরিকের দায়িত্ব, সমাজের নানা সমস্যা সমাধান। যে কোনো সমাজেই কিন্তু কিছু ভয়ানক ব্যাধি লুকিয়ে থাকে, যেমন ধরুন বর্ণবিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং বিচ্ছিন্নতাবাদ। এগুলোকে আক্ষরিক অর্থেই সমাজের ক্যান্সার বলা যায়। আর এই চরম সমস্যাগুলোকে একেবারে সমূলে নির্মূল করার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করে। বলা যায় এই জ্ঞানের মাধ্যমেই সমাজের গভীর ক্ষতগুলোকে সারিয়ে তোলা সম্ভব। বৃহত্তর কল্যাণের জন্য ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ ত্যাগ করাই তো একজন সুনাগরিকের মূল লক্ষ্য হওয়া উচিত। একজন সত্যিকারের দায়িত্বশীল নাগরিক হতে গেলে সবার আগে নিজের সেই সংকীর্ণ গণ্ডিটা পেরিয়ে আসতে হবে। রাষ্ট্রবিজ্ঞান মূলত সেই অমূল্য শিক্ষাই দেয়, কিভাবে দিন শেষে কেবল নিজের কথা না ভেবে বৃহত্তর সমাজ এবং মানবতার কল্যাণে কাজ করা যায়। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 4 নম্বর ধাপ, পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। একটা মজার ব্যাপার হলো, এই বিষয়ের নামের শেষে বিজ্ঞান কথাটি যুক্ত আছে ঠিকই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কি আদৌ কোনো বিজ্ঞান? সত্যি বলতে এই একটি মাত্র প্রশ্ন নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দীর্ঘকাল ধরে তীব্র বিতর্ক চলে আসছে। এটি কি পদার্থবিদ্যা বা রসায়নের মতো একেবারে নিখুঁত কোনো বিজ্ঞান, নাকি একে একেবারে বিজ্ঞান বলা যায় না?
এই অমীমাংসিত এবং ভীষণ আকর্ষণীয় প্রশ্নটি ভবিষ্যতের চিন্তাভাবনার জন্য রেখে গেলাম। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।